আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সংলাপ মণ্ডল, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, আমিনাবাকি স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্ধু, দিনাজপুর। তোমরা আমাকে সবাই জানো। এর আগে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর সমন্বয় এবং নিয়ন্ত্রণ অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করেছিলাম, অধ্যায় শুরু করেছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব এবং আজকে এই আলোচনার বিষয় হবে আমাদের স্নায়ুতন্ত্র। গতদিন আমরা স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক, সমন্বয় কাকে বলে সেটা নিয়ে পড়াশোনা করেছিলাম এবং স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক যে নিউরন, সেটা দেখতে কীরকম হয়, কত প্রকার হয়, কাজের উপর ভিত্তি করে কীরকম হয়, আমরা সেগুলো নিয়ে গতদিন স্টাডি করেছিলাম। এবং আমরা দুটা নিউরনের সংযোগস্থল কীরকম হতে পারে তার গঠনগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল ভালোভাবে। তবে আজকে আমরা শুরু করব অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস, যেটা হচ্ছে স্নায়ুতন্ত্র কাকে বলে এবং এই স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস। আর স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাসের সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব আজকে যে আমাদের অগ্র মস্তিষ্ক নিয়ে। আর আগামী দিন যে অগ্র মস্তিষ্কের পরবর্তী যে অংশগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা অধ্যায়টাকে বলেছিলাম যে আমরা 8 থেকে 10টি পর্বে বিভক্ত করব। ইনশাআল্লাহ এটা দ্বিতীয় পর্ব শুরু করা হয়েছে। ধারাবাহিকভাবে পর্বগুলোর মাধ্যমে এই গোটা অধ্যায়ের আমরা সুন্দর একটা ব্যাখ্যা বিশ্লেষণ তোমাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকো। তো আমরা শুরু করি তাহলে ক্লাসটাকে। ক্লাসের যে আজকে যে আমাদের শিরোনাম থাকবে, আলোচনার বিষয় থাকবে, সে আলোচনার বিষয়গুলোকে যদি আমরা একটু বলতে যাই তাহলে স্নায়ুতন্ত্র কী এবং এর শ্রেণীবিন্যাস, মস্তিষ্কের গঠন, সে মস্তিষ্ক, এই যে একটা আমরা মস্তিষ্ক ছবি এখানে এঁকে রেখেছি, এই মস্তিষ্কটার গঠন নিয়েও আমরা আজকে আলোচনা করব। তো স্নায়ুতন্ত্র কী এটা নিয়ে যদি সংজ্ঞায়িত আমরা করতে যাই তাহলে সংজ্ঞার ক্ষেত্রে আমাদের বলতে হবে যে ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে। এখন অ্যাক্টোডার্ম জিনিসটা কী, এটা অবশ্যই তোমরা ক্লাস 9-10-এর মধ্যে অবশ্যই তোমরা এটা নিয়ে স্টাডি করেছো যে আসলে ভ্রূণীয় ভ্রূণ কাকে বলা হয়। আমরা জানি যে যখন দুইটা গ্যামেট একত্রিত হয়, দুইটা গ্যামেট একত্রিত হওয়ার পর সেখান থেকে জাইগোট তৈরি হয় এবং এই জাইগোটের মধ্যে ক্লিভেজ ঘটে, মরুলা হয়, ব্লাস্টুলেশন হয়, গ্যাস্টুলেশন হয়, তারপর সেখান থেকে কিন্তু ভ্রূণীয় একটা স্তর চলে আসে, ভ্রূণীয় স্তর চলে আসে। এবং এই ভ্রূণীয় স্তরকে আমরা দুভাগে বিভক্ত করতে পারি, এটা দ্বিস্তরী এবং এটা ত্রিস্তরী। যেগুলো নিম্ন প্রাণী হয়ে থাকে, নিম্ন শ্রেণীর প্রাণী হয়ে থাকে, সেগুলো হয় দ্বিস্তরী প্রাণী, আর যেগুলো উচ্চ শ্রেণীর প্রাণী হয়ে থাকে সেগুলো হচ্ছে আমাদের ত্রিস্তরী প্রাণী। তো এখানে যে আমরা কথাটা বলছি যে অ্যাক্টোডার্ম, আমরা এই ভ্রূণস্তরটাকে 3 ভাগে ভাগ করতে পারি, অ্যাক্টোডার্ম, অ্যান্ডোডার্ম এবং একটা হচ্ছে কি মেসোডার্ম। এই অ্যাক্টোডার্ম থেকে আমাদের শরীরে যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো থাকে এই অ্যাক্টোডার্ম থেকেই তৈরি হয়ে থাকে। তো ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে উদ্বুদ্ধ যে তন্ত্র বাইরের উদ্দীপনার সঙ্গে আমাদের শরীরের উদ্দীপনার সংযোগ স্থাপনের মাধ্যমে আমাদের দৈহিক, মানসিক এবং শারীরবৃত্তির সব ধরনের যে কার্যের যে কর্মকাণ্ডগুলো থাকে সেগুলোর মধ্যে সমন্বয় সাধন করে, তাকে বলা হচ্ছে স্নায়ুতন্ত্র। তাহলে আমরা কি বলবো, আমরা কিছুদিন আগে কিন্তু সমন্বয়ের যখন সংজ্ঞাটা উপস্থাপন করি তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে সমন্বয় কাকে বলে। আমি বলেছিলাম বহি উদ্দীপনা এবং অন্ত উদ্দীপনার মধ্যে সংযোগ স্থাপন, বহি উদ্দীপনা প্লাস অন্ত উদ্দীপনা ইকুয়াল টু আমরা লিখেছিলাম সমন্বয়। এই সমন্বয় থেকে আমরা আজকে স্নায়ুতন্ত্রের সংজ্ঞাটাও আমরা তৈরি করব। তাহলে বহি উদ্দীপনা ও অন্ত উদ্দীপনার মধ্যে সংযোগ, এই জন্য আমরা প্লাস চিহ্ন ব্যবহার করেছিলাম, যার ফলে যে রেজাল্টটা আমরা পাবো তাকে বলতেছি আমরা সমন্বয়। তাহলে বাইরে যে উদ্দীপনাটাকে রিসিভ করবে এবং সেই উদ্দীপনা আমাদের শরীরের ভিতরের উদ্দীপনার সঙ্গে একত্রিত করার জন্য যে তন্ত্রটা কাজ করে সেই তন্ত্রটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কি স্নায়ুতন্ত্র। তাহলে আমরা এই সংজ্ঞাটাকে এভাবে বলতে পারি, একটু সাজায় গোছায় বলতে পারি যে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন যে তন্ত্র শরীরের বাহিরের উদ্দীপনার সঙ্গে শরীরের ভিতরের অন্ত উদ্দীপনার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে তাদের মধ্যে সমন্বয়ের ফলে শরীরের ভিতরের সব ধরনের দৈহিক, মানসিক এবং শারীরবৃত্তীয় সকল ধরনের কর্মকাণ্ডকে সুষ্ঠু এবং সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে, আমরা তাকে বলবো কি সমন্বয়। তাকে বলবো যে তন্ত্র নিয়ন্ত্রণ করে তাকে বলবো আমরা স্নায়ুতন্ত্র। আর এই স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ স্নায়ুতন্ত্রটা কাকে বলে। এই স্নায়ুতন্ত্রটাকে আমরা ব্যাখ্যার ক্ষেত্রে 2টা ভাগে বিভক্ত করতে পারি। প্রথমত স্নায়ুতন্ত্রটাকে আমরা কটা ভাগে বিভক্ত করতে পারি? 2টা ভাগে। একটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটাকে বলা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এই প্রধানত আমরা একে 2টা ভাগে বিভক্ত করতে পারি এবং একে আবার অনেকগুলা ছোট ছোট আমরা অংশে বিভক্ত করতে পারি।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাকে বলা হয় এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র কাকে বলা হয়, এই বিষয় দুটো নিয়ে আগে আমরা একটু আলোচনা করব। আলোচনা করার পর আমরা বুঝতে পারবো যে কোন ধরনের স্নায়ুতন্ত্রগুলো কীভাবে কাজ করে থাকে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তাকে বলা হয় যে যে আমরা যখন একটা প্রাণীর বা একটা জীবনের যখন ভ্রূণীয় দশায় আসে তখন তার একটা স্নায়ুতন্ত্রের একটা অংশ তৈরি হয়, সেটা দেখতে কীরকম হয়, কিছুটা লম্বা দণ্ডের মতো এরকম একটা অংশ হয়। এই লম্বা দণ্ডের মতো এই অংশটা থেকে এই মাঝখানে যে অংশটা থাকে সেই অংশটাকে বলা হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এবং এখান থেকে ধীরে ধীরে আবার আমাদের করটিকার মধ্যে মস্তিষ্ক তৈরি হয়, এবং এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে সকল স্নায়ুতন্ত্র আমাদের শরীরের বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে তাকে বলা হচ্ছে কি আবার প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আর এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটাকে ব্যাখ্যা করার জন্য আবার আমরা দুটো ভাগে বিভক্ত করতে পারি। তো আমরা আরেকটু পরে আমরা আরও ভিতরের দিকে স্টাডি করব। একটাকে বলা হচ্ছে মস্তিষ্ক এবং একটাকে বলা হচ্ছে সুষুম্না কাণ্ড। আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটাকে দুটো ভাগে বিভক্ত করব, আর আমরা প্রান্তীয় স্নায়ুতন্ত্রটাকেও আমরা আবার দুটো ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে অনৈচ্ছিক স্নায়ুতন্ত্র। এই ঐচ্ছিক এবং অনৈচ্ছিককে আবার আমরা কয়েকটা ভাগে বিভক্ত করতে পারি। ঐচ্ছিকটাকে আবার করটিক স্নায়ু এবং সুষুম্না কাণ্ড এই দুটো ভাগে বিভক্ত করা যায়। আর অনৈচ্ছিকটাকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। এই সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিককেও আবার আমরা অনেকগুলো ভাগে বিভক্ত করতে পারি। তো এই যে ঐচ্ছিক প্রান্তীয় স্নায়ুতন্ত্রে যে আমরা ঐচ্ছিক অংশটা পাইলাম, ঐচ্ছিক স্নায়ুতন্ত্র পাইলাম, এটাকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, এটা করটিক এবং এটা হচ্ছে সুষুম্না। এবং এই করটিক থেকে আবার 12 জোড়া প্রান্তীয় স্নায়ুতন্ত্র তৈরি হয়, এবং সুষুম্না কাণ্ড থেকে আবার তৈরি হয় 31 জোড়া। সুষুম্না কাণ্ড থেকে কত জোড়া তৈরি হচ্ছে আমাদের? 31 জোড়া। আমরা একটু এখানে লিখি, 31 জোড়া প্রান্তীয় স্নায়ুতন্ত্র তৈরি হয়ে থাকে। তো সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিককে আবার আমরা কাজের জন্য আমরা অনেকগুলো ভাগে বিভক্ত করতে পারি। তবে আজকে যে স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগটা আমরা করলাম, এই স্নায়ুতন্ত্রকে আমরা দুভাগে বিভক্ত করলাম। প্রথম অবস্থায় একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। অ্যাকচুয়ালি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে স্নায়ুতন্ত্রগুলো বাইরের দিকে প্রসারিত হয় তাকে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলা হয়। আবার এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ব্যাখ্যার ক্ষেত্রে আমরা দুভাগে বিভক্ত করতে পারি, একটা মস্তিষ্ক, একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। আর এই মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডটাকে আমি একটু পরে এটা নিয়ে একটু আলোচনা শুরু করব। আর আজকে আমাদের আলোচনার প্রধান যে বিষয়বস্তুটা থাকবে সেটা হচ্ছে কি মস্তিষ্ক। আর আমরা আজকে এই মস্তিষ্কর এই অংশটাকে আমরা আজকে ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব। তো যদি এখন আমরা আসলে কেন্দ্রীয় এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে কিভাবে দেখব? যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে একটা ভ্রূণের ক্ষেত্রে প্রথমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এরকম একটা অংশ তৈরি হয়। এই অংশটা সামনের দিকে কয়েকটা ভাঁজের মতো অংশ তৈরি করে। এই ভাঁজের মতো অংশটা তৈরি করে, এই ভাঁজের মতো অংশটাই হচ্ছে মস্তিষ্ক, এবং তার নিচের যে অংশটা থাকে সেই অংশটাকে বলা হয় সুষুম্না কাণ্ড। প্রথম অবস্থায় আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এই অংশটা তৈরি হয় মানব গর্ভের মধ্যে, তারপর সামনের অংশটা প্রসারিত হয়, প্রসারিত হওয়ার পর সেখান থেকে মস্তিষ্কের উৎপত্তি ঘটে। এখন এই মস্তিষ্ক নিয়ে যদি এখন আমরা একটু সংজ্ঞায়িত করি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে আসলে এই যে পেঁচানো যে অংশটা ছিল, এই যে আমাদের এখানে সামনের দিকে যে পেঁচানো যে অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা আরেকটু ভালোভাবে যদি ছবিটা একটু দেখার চেষ্টা করি, তাহলে এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অংশ ছিল। এটা সামনের দিকের অংশটা কয়েকটা ফোল্ড বা কয়েকটা ভাঁজে বিভক্ত হয়, এবং এই অংশটা তৈরি করে এটাকে আমরা মস্তিষ্ক বলতেছি। এবং এই মস্তিষ্ক সুন্দর একটা ছবি এখানে দেওয়া আছে, আমরা পরবর্তীতে এর ভিতরে ঢুকে এটা নিয়ে আলোচনা করব। এবং এই মস্তিষ্কটা কোনখানে অবস্থান করে? আমাদের করটিকার মধ্যে অবস্থান করে, এবং একটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, এবং এই পাতলা পর্দাটা অন্যান্য আমাদের শরীরে যতগুলা অর্গান আছে সবগুলাই কিন্তু দুই স্তরী পর্দা দ্বারা আবৃত থাকে। তো এইরকম আমাদের মস্তিষ্ক একটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, তাকে বলা হয় মেনেনজিস। আমরা একটু পরে মেনেনজিস নিয়েও আলোচনা করব। আর এই মেনেনজিস দ্বারা আবৃত করটির মধ্যে অবস্থান করা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশটা
থাকে তাকে বলা হচ্ছে কি মস্তিষ্ক। আর এই মস্তিষ্ককে আবার আমরা বর্ণনার ক্ষেত্রে 3 ভাগে ভাগ করতে পারি, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং একটাকে বলা হচ্ছে কি আবার পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কটাকে বলা হচ্ছে ফোর ব্রেইন, আর মধ্য মস্তিষ্কটাকে যদি আমরা বলি সেটাকে বলা হচ্ছে মিড ব্রেইন, আর পশ্চাৎ মস্তিষ্ক যেটা বলা হয় সেটাকে বলা হয় হেন্ড ব্রেইন। এই তিনটা নামে আমরা এদেরকে বিভক্ত করতে পারি। তো তাহলে আমরা যদি এখন মস্তিষ্ক নিয়ে আলোচনা করি, আর মস্তিষ্কর মধ্যে অগ্র মস্তিষ্ক যে অংশটা থাকে এবং এই অগ্র মস্তিষ্কর এই অংশটাকে ব্যাখ্যার ক্ষেত্রে আবার আমরা একে 3টে ভাগে ভাগ করতে পারি। মস্তিষ্কটাকে যদি আমরা এবার শ্রেণী বিভাগ করি, আমরা একটু আবার এখানে দেখব। শ্রেণী বিভাগ করার আগে আমরা মস্তিষ্ক যখন সংজ্ঞাটা উপস্থাপন করলাম তখন বললাম মেনেনজিসের কথা। তো মেনেনজিসটা নিয়ে একটু আলোচনা করলেই ভালোই হয়। আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে আবৃত করে এক ধরনের পাতলা পর্দা, যাকে বলা হচ্ছে মেনেনজিস। এবং এই মেনেনজিসটা 3টা পর্দা দ্বারা তৈরি, 3টে স্তর দ্বারা তৈরি হয়ে থাকে। একটাকে বলা হয় ডুরা ম্যাটার, একটাকে বলা হয় অ্যারাকনয়েড ম্যাটার এবং একটাকে বলা হয় পায়া ম্যাটার। তাহলে মেনেনজিস কী দ্বারা তৈরি? মেনেনজিসটা অ্যাকচুয়ালি 3টা পর্দা দ্বারা তৈরি, স্তর দ্বারা তৈরি। একটাকে বলা হচ্ছে ডুরা ম্যাটার, এটাকে বলা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, সর্বশেষটাকে বলা হচ্ছে পায়া ম্যাটার। এটা যদি আমরা একটু চিহ্নিত করি তাহলে কীরকম হয়, এই অংশটাকে আমরা একটু চিহ্নিত চিত্র অঙ্কন করবো। এখানে প্রথমে আমাদের থেকে করটিকার মতো একটা অংশ থাকে, করটিকার ভিতরের যে অংশটা আমরা যদি একটু লাল কলম দিয়ে এটা ইন্ডিকেট করি, করটিকার ভিতরে এইখানে 2 স্তর বিশিষ্ট একটা পর্দা অবস্থান করে, এরকম 2 স্তর বিশিষ্ট একটা পর্দা অবস্থান করে। তারপর এখানে আর একটা পর্দা অবস্থান করে। এরপরে আমরা এই জায়গাটাকে আরেকটা পর্দা দ্বারা আলাদা করব এবং এখন নামকরণগুলো এগুলো শেষ করব আমরা। আর এইখানে একটা পর্দা অবস্থান করে। তো আমরা যে ডুরা ম্যাটার যে কথাটা বললাম, এর প্রথমের যে স্তরটা সেটা হচ্ছে ডুরা ম্যাটার। আমাদের মেনেনজিসের যে প্রথম পর্দাটা থাকে, এই পর্দাটার প্রথমে যে অংশটা থাকে সেটাকে বলা হচ্ছে ডুরা ম্যাটার। এবং তার পরবর্তী যে স্তরটা আমরা এখানে দেখতেছি, এই স্তরটা, এখানে যে স্তরটা মধ্যবর্তী যে স্তরটা দেখতে পাচ্ছি আমরা, সেটাকে বলা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। এবং আর এটা হচ্ছে আমাদের সাব অ্যারাকনয়েড স্পেস। এবং এর পরবর্তী যে অংশটা আমরা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে পায়া ম্যাটার। একটা পেশেন্টকে যখন আমরা মস্তিষ্কের মধ্যে অস্ত্রোপচার করা হয় তখন এপিডুরা ম্যাটার স্পেস অংশ থাকে। এই এপিডুরা ম্যাটার স্পেসের এই অংশের মধ্যে আমরা ইনজেক্ট করা হয়, তখন তার মস্তিষ্কের মধ্যে আমরা অস্ত্রোপচার করে থাকি। এবং এখানকার মধ্যে বিভিন্ন প্রকার রক্তনালী এবং শিরা থাকে। এবং অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে যে অংশটা আছে আমাদের এখানে অ্যারাকনয়েড ম্যাটার, এবং এই অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে আবার কিছু তরলেপূর্ণ কিছু গহ্বর থাকে। এবং সাব অ্যারাকনয়েড ম্যাটার একবারে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের মানুষের মস্তিষ্কের মধ্যে সঙ্গে স্পর্শের সঙ্গে থাকে। এইভাবে এই 3টা স্তর তৈরি হয়ে থাকে। এবং এই 3টা স্তরের কাজ হচ্ছে মস্তিষ্ককে বাইরের কোনো আঘাত থেকে রক্ষা করা। এবং এখান থেকে আমরা জানি যে সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড নামে এক ধরনের তরল পদার্থ তৈরি হয়, যেটা মস্তিষ্ককে ধারণ করে রাখে এবং মস্তিষ্কর ওজনটাকে কমানোর ক্ষেত্রে সাহায্য করে। তারা আবার এখান থেকে এটা তৈরি করে থাকে। এরা আবার মস্তিষ্কের মধ্যে পুষ্টি এবং খাদ্য সরবরাহ করে। এবং মস্তিষ্ক থেকে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, সেই বর্জ্য পদার্থগুলো তারা অপসারণের ক্ষেত্রেও আবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে যে আমরা মেনেনজিস যে পদাটার নাম শুনলাম, এই মেনেনজিসের কাজ হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে 2টো অংশ মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড থাকে সেটাকে আবৃত করে রাখা। এবং এই মেনেনজিসটাকে আমরা দেখলাম যে 3টা পর্দা দ্বারা বা 3টা অংশে তারা বিভক্ত করা যায়। একটাকে বলি আমরা ডুরা ম্যাটার, একটাকে বললাম অ্যারাকনয়েড ম্যাটার এবং একটাকে বললাম আমরা পায়া ম্যাটার। এবং মোটামুটি এই পর্দাটা কী ধরনের কাজ করে থাকে সেটা সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা বলবো এই মেনিনজিসের মধ্যে যদি কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয় তখন এটাকে বলা হয় মেনিনজাইটিস। টিস একটা এটা নেগেটিভ শব্দ, একটা বাজে শব্দ। আমরা দেখব আমাদের অর্গানের মধ্যে
যে কোনো অর্গানের মধ্যে যদি নামের শেষে যদি টিস শব্দটা আমরা পাই তাহলে আমরা অবশ্যই বুঝে নিব, অবশ্যই আমরা বুঝে ফেলবো যে ওইটা ওই অঙ্গের কোনো একটা রোগ হতে পারে। যেমন অ্যাপেন্ডিসাইট, এটা আমাদের একটা অর্গান, যখন আমরা অ্যাপেন্ডিসাইটিস বলে থাকি তাহলে বুঝে নেব যে সেটা আমাদের অ্যাপেন্ডিসাইটিস একটা রোগ। যেমন আমরা টনসিল বলে থাকি, টনসিল আমাদের এখানে অবস্থান করে, যখন আমরা বলি টনসিলিটিস, তার মানে দেখেন এই নামের শেষে কিন্তু টিস শব্দ চলে আসছে, তার মানে টিস একটা নেগেটিভ শব্দ, আর নেগেটিভ মানে হচ্ছে মেডিকেলের টার্মে আমরা এটা একটা রোগ হিসেবে এটা বলতে পারি। তো ঠিক আছে, এবার এটা আলোচনা করার সময় আমি কিন্তু তোমাদেরকে একটা আলোচনা করেছিলাম সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এই সেরিব্রো স্পাইনাল ফ্লুইডটা নিয়েও একটু আলোচনা করার দরকার, কারণ এই তোমাদের সিলেবাসের মধ্যে এটা নিয়েও একটু আলোচনা করা হয়েছে। আসলে সেরিব্রো স্পাইনাল ফ্লুইডটা কি এবং এটা কোথায় অবস্থান করে সেটা সম্পর্কে আমাদের একটু জানার দরকার। মস্তিষ্কের মধ্যে অনেক কিছু গহ্বর থাকে, এই গহ্বরের মধ্যে এবং মস্তিষ্কের মধ্যে কিছু প্রকোষ্ঠ থাকে। এই যে আমরা এখানে মস্তিষ্ক দেখতে পাচ্ছি, একটা আমি এখানে মস্তিষ্ক দুটো ছবি এঁকেছি, একটা হচ্ছে লম্বচ্ছেদ এবং একটাকে বলা হচ্ছে প্রস্থচ্ছেদ। এই প্রস্থচ্ছেদের মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করি তো এখানে এবং এখানে এখানে এবং এখানে 1 2 3 4টা প্রকোষ্ঠ দেখা যাচ্ছে, যেগুলোকে গহ্বর বলা হয়। এই গহ্বরগুলোর মধ্যে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড অবস্থান করে, যেটাকে আমরা সংক্ষেপে সেরিব্রো স্পাইনাল CNS বলা হয়। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এই সেরিব্রো স্পাইনাল ফ্লুইডটা এই গহ্বরের মধ্যে অবস্থান করে থাকে। এবং তাছাড়াও এই সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এখানে তো অবস্থান করেই, তাছাড়া আমরা যে কিছুক্ষণ আগে মেনেনজিস বললাম, মেনেনজিসের মধ্যেও এই ধরনের সেরিব্রো স্পাইনাল ফ্লুইডগুলো অবস্থান করে থাকে। আর এই সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের উৎপত্তি হচ্ছে আমাদের মস্তিষ্ক যে হেমিস্ফিয়ার থেকে তৈরি হয়। আমরা একটু পরে মস্তিষ্ক হেমিস্ফিয়ারগুলো নিয়ে আলোচনা করব। আর আমরা কিছুক্ষণ আগে যেহেতু মেনেনজিস নিয়ে আলোচনা করলাম, এই মেনেনজিস থেকেও এই সেরিব্রো স্পাইনাল ফ্লুইড তৈরি হয়ে থাকে। আমাদের শরীরের মধ্যে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে 120 মিলিলিটার। গোটা শরীরের মধ্যে কত থাকে? 120 মিলিমিটার এতটুকু থাকে। এবং এদের উৎপত্তি তো আমরা বুঝতে পারলাম যে হেমিস্ফিয়ার থেকে উৎপত্তি হয় এবং আমাদের মেনেনজিস থেকে এই অংশগুলো উৎপত্তি লাভ করে থাকে। ওই সেরিব্রো হেমিস্ফিয়ার এই ফ্লুইডটার আবার কাজ কি? এই ফ্লুইডের কাজ হচ্ছে মস্তিষ্কটাকে, গোটা স্নায়ুতন্ত্রটাকে ধারণ করে রাখা, এই স্নায়ুতন্ত্রটাকে ওজনটাকে হালকা করে রাখা এবং এর মধ্যে যে বিভিন্ন প্রকার রাসায়নিক বা দূষিত যে পদার্থগুলো তৈরি হয় সেগুলোকে বহন করা এবং সেখান থেকে বহন করে নিয়ে বাইরের দিকে ব্লাডের সঙ্গে একত্রিত করে আমাদের শরীরের মধ্যে স্প্লিট করে দেওয়া, ইউরিনের সঙ্গে বের করে দেওয়া, এই ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো তারা করে থাকে। তো এবার এই এতগুলো কথা শেষে এখন আমরা আলোচনা করব আমাদের সেই কাঙ্ক্ষিত মস্তিষ্ক নিয়ে আলোচনা করব। এই মস্তিষ্কটাকে যদি আমরা এখন এটাকে যদি আমরা একটু শ্রেণীবিন্যাস করি, শ্রেণীবিন্যাস করলে একে আমরা 3টা ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে অগ্র, একটা হচ্ছে মধ্য এবং আরেকটা হচ্ছে পশ্চাৎ। এই 3টে অংশে বিভক্ত করতে পারি। তো আজকে আমাদের এই মস্তিষ্কের যে আলোচনার বিষয় হবে সেটা অগ্র মস্তিষ্ক। আর এই অগ্র মস্তিষ্কটাকে আবার আমরা 3টা অংশে বিভক্ত করতে পারি। সেই অংশগুলো হচ্ছে সেরিব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এই 3টে অংশে বিভক্ত করা যায়। আর আগামী ক্লাসে আমরা এই অংশগুলো নিয়ে আলোচনা করব। তো সেরিব্রাম নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব, এই সেরিব্রাম নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কী কী করা উচিত? তো আবার আমরা মস্তিষ্ক নিয়ে যেহেতু আলোচনা করতে গেলাম, তাহলে ডেফিনিশনটা এটা আরেকবার নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে করোটি দ্বারা সুরক্ষিত এবং মেনেনজিস দ্বারা আবৃত স্নায়ুতন্ত্রের যে অংশটুকু আমাদের মাথার মধ্যে বা করোটিকার মধ্যে অবস্থান করে তাকে বলা হচ্ছে মস্তিষ্ক। এবং এই মস্তিষ্কটাকে আমরা বর্ণনা করার ক্ষেত্রে 3টা ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। আবার অগ্র মস্তিষ্কটাকে বর্ণনা করার জন্য একে আবার আমরা 3টে অংশে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে সেরিব্রাম, একটা হচ্ছে থ্যালামাস এবং একটা হচ্ছে হাইপোথ্যালামাস। তো এখন আমরা এই 3টে জিনিস নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। সেটা হচ্ছে আমরা একটু এখানে ছবিটা দেখে নিব। এই সামনের দিকে আমরা যে ছবিটা এখানে দেখতে পাচ্ছি, এই ছবিটা হচ্ছে সম্পূর্ণটায় আমরা সেরিব্রাম আমরা লিখে রেখেছি। এবং এই সেরিব্রামের মধ্যে যদি আমরা দেখি যে আমাদের মস্তিষ্কের মধ্যে অগ্র মস্তিষ্কের সবচেয়ে বৃহত্তম অংশটাই হচ্ছে সেরিব্রাম। আমাদের মস্তিষ্ক 80% হচ্ছে সেরিব্রাম। এই সেরিব্রামের মধ্যে
আমাদের যে মস্তিষ্কটা যে সেরিব্রাম বলতেছি আমরা, এই সেরিব্রামের মধ্যে আমরা দুটা খাঁজের মতো অংশ দেখতে পারি, দুটো ভাগ দেখতে পারি। আমরা যদি একটু এইদিকে তাকাই, আমরা এখানে একটা অনুপ্রস্থ ছবি এঁকেছি, এখানে খাঁজ দ্বারা এটা সম্পূর্ণ দুটো ভাগে বিভক্ত হয় আমাদের সেরিব্রামটা। এই দিক দিয়ে দুটো ভাগে আমরা বিভক্ত করেছি। এই ভাগ দুটাকে বলা হচ্ছে, প্রত্যেকটা অংশকে বলা হচ্ছে হেমিস্ফিয়ার। তো আমাদের ডান দিকে যেটা অংশ থাকে সেটাকে ডান হেমিস্ফিয়ার বলা হয়, এবং বাম দিকে যেটা থাকে সেটাকে বাম হেমিস্ফিয়ার বলা হয়। এবং এই দুটো হেমিস্ফিয়ার যে অংশটা, এই হেমিস্ফিয়ারটা কর্পাস ক্যালোসাম নামক স্নায়ুতন্তু দ্বারা তৈরি। এক ধরনের তন্তু দ্বারা দুটো অংশ যুক্ত থাকে এই হেমিস্ফিয়ার দুটো। আর এই হেমিস্ফিয়ার দুটোর আমরা কোনো কোনো জায়গার মধ্যে দেখতে পাচ্ছি কিছু উঁচা নিচে জায়গা। উঁচা নিচে জায়গাগুলোকে মধ্যে সবচেয়ে যে উঁচা যে জায়গাগুলো থাকে, এই ধরনের যে জায়গাগুলো থাকে সেগুলোকে বলা হয় জাইরাস। আর এইখানে যে গর্তের মতো কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে বলা হয় সালকাস। জাইরাস এবং সালকাস এই দুটো ভাগে বিভক্ত করা যায়। আর এই হেমিস্ফিয়ারগুলো কি করে আমাদের বডির বিভিন্ন অংশগুলোকে, ইন্টারনাল অংশগুলোকে বা আমাদের ঐচ্ছিক যে অংশগুলো থাকে সেগুলোকে তারা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাহায্য করে থাকে। ডান অংশটা আমাদের শরীরে বাম অংশকে নিয়ন্ত্রণ করে, বাম অংশটা আমাদের শরীরে ডান অংশকে নিয়ন্ত্রণ করে থাকে। এবার আমরা আরেকটু বলি, সেটা হচ্ছে এই যে আমরা যে মস্তিষ্কটা পাচ্ছি, এই মস্তিষ্কটার এই সেরিব্রামের এই যে মস্তিষ্কটাকে করে সম্পূর্ণ মস্তিষ্কটাকে আবার আমরা চারটা ভাগে বিভক্ত করতে পারি, চারটে খণ্ডে বিভক্ত করতে পারি। একটাকে বলা হচ্ছে ফ্রন্টাল লোব, একটাকে বলা হচ্ছে প্যারাইটাল লোব, একটাকে বলা হচ্ছে টেম্পোরাল লোব, একটাকে বলা হচ্ছে অক্সিপিটাল। আমরা ব্যাখ্যার ক্ষেত্রে বলতে পারি আমাদের এই সামনের যে অংশটুকু থাকবে এই অংশটাকে আমরা বলতে পারি ফ্রন্টাল লোব। তারপর এইখানে যে আমাদের অংশটা যেটা অবস্থান করতেছে সেটাকে আমরা বলতে পারি প্যারাইটাল লোব। ঠিক মাঝখানে যে অংশটা এটাকে বলা হচ্ছে প্যারাইটাল লোব। তারপরে পরবর্তী যে অংশটা, এখানে যে অংশটা অবস্থান করতেছে সেটাকে বলা হচ্ছে টেম্পোরাল লোব। তার পরবর্তী এই অংশটাকে বলা হচ্ছে অক্সিপিটাল লোব। এই মস্তিষ্কটাকে আবার এরকম আমরা খণ্ডে খণ্ডে কয়েকটা অংশে আবার বিভক্ত করতে পারি। এই প্রত্যেকটা অংশ মস্তিষ্কের আলাদা আলাদাভাবে আমাদের শরীরের কাজগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। ফ্রন্টাল লোব যেটাকে আমরা বলতেছি, এই ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে আমাদের মনোনিবেশ করা এবং আমরা যে কথা বা স্পিচ শুরু করব সেই স্পিচটাকে তারা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাহায্য করে থাকে। তারপরে আমরা এখানে একটা অংশ দেখতে পাচ্ছি প্যারাইটাল লোব। প্যারাইটাল লোবের কাজ হচ্ছে ভাব নিয়ামক স্থান হিসেবে কাজ করে থাকে। আমরা আমাদের যে একজন আরেকজনের সঙ্গে যে কথাবার্তা বলি, কথাবার্তা বলার ফলে আমি একজনের কথা শুনে আনন্দিত হই বা দুঃখিত হই বা এই ধরনের যে ভাবগুলো থাকে এবং তার কথা শুনে আমার কী ধরনের এক্সপ্রেশন দেওয়া উচিত, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু এই ধরনের বিষয়টা আসলে অ্যাকচুয়ালি এটা নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে আমরা এখানে বলতেছি টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবের কাজ হচ্ছে আমাদের প্রধানত কাজ হচ্ছে কানে শুনতে সাহায্য করে, এবং অক্সিপিটাল লোবের কাজ হচ্ছে আমাদের চোখের দৃষ্টিশক্তি, আমাদের চোখ দিয়ে যে দেখি সে দেখার ক্ষেত্রে সাহায্য করে থাকে। এই জন্য বলা হয় যে কখনো মাথায় অ্যাকচুয়ালি আমাদের মাথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমাদের শরীরের মধ্যে একটা অঙ্গ। আমরা চেষ্টা করব যে কখনোই কোনো মানুষের মাথার পিছনের দিকে আঘাত করা উচিত নয়, কারণ পিছনের দিকে যে অংশটা থাকে এটা খুবই নরম একটা অংশ, যেটা আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে আমাদের চোখের দৃষ্টিশক্তি আমরা খানিক সময়ের জন্য বা একেবারে চিরতরে হারাতেও পারি। তাহলে এই দিক থেকে আমাদেরকে একটু সাবধান হতে হবে। তো যেহেতু আমরা অগ্র মস্তিষ্ক নিয়ে আলোচনা করলাম, আর এই অগ্র মস্তিষ্কর কাজগুলোকে মনে রাখার জন্য আমরা একটু মেডিকেল গাইডের কিছু বইয়ের সাহায্য নেব এবং সেখান থেকে আমরা এর কাজগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তো এখানে আরও কিছু অংশ আমি বলতে ভুলে গেছিলাম, সেটা নিয়ে আরেকটু বলি। তাহলে অগ্র মস্তিষ্ক আমরা লোবগুলো নিয়ে আলোচনা করলাম, এবং এই অগ্র মস্তিষ্কের আবার অগ্র মস্তিষ্ক যদি অনুপ্রস্থভাবে আমরা বিভক্ত করি, একে আবার আমরা দুটো ভাগে বিভক্ত করতে পারবো। একটা হচ্ছে কর্টেক্স অঞ্চল এবং একটা হচ্ছে মেডুলা অঞ্চল। তো এখানে একটা মস্তিষ্কের 3 সেন্টিমিটার, এই অংশটার পুরুত্ব যদি 3 সেন্টিমিটার হয়ে থাকে, এই অংশটাকে বলা হয় কর্টেক্স অঞ্চল মস্তিষ্কের। এবং এটা আমরা স্নায়ুতন্ত্র নিয়ে যেদিন স্টাডি করেছিলাম সেদিন আমরা বলছিলাম দেহকোষ, কোষ দেহ থাকে একটা এবং প্রলম্বিত অংশ থাকে একটা। তো কোষ দেহ দ্বারা এই অংশটা তৈরি, এবং এই অংশটাকে এই জন্য বলা হয় গ্রে ম্যাটার। অ্যাকচুয়ালি কোষ দেহর বর্ণটা, এদের যে বর্ণটা থাকে সেটা কিছুটা গ্রে কালারের। তারপর বাকি যে অংশটা, এইখানে যে ফাঁকা অংশটা থাকে এই অংশটাকে বলা হয় মেডুলা অঞ্চল, আর এই মেডুলা অঞ্চলকে বলা হয় হোয়াইট ম্যাটার। আর হোয়াইট ম্যাটার অ্যাকচুয়ালি আমাদের একটা স্নায়ুতন্ত্র, আমরা গতদিন যেহেতু এঁকেছিলাম, একটু আমি খুব সংক্ষিপ্তভাবে এঁকে নিচ্ছি। এই যে স্নায়ুতন্ত্রের এই অংশটা আমরা তুলে নিলাম, এই
কোষ দেহ দ্বারা এইটুকু অংশ দ্বারা গ্রে ম্যাটার তৈরি হয় এবং বাকি এইটুকু অংশ দ্বারা হোয়াইট ম্যাটার তৈরি হয়ে থাকে মস্তিষ্কের মধ্যে। তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারতেছি যে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারকে যদি একটু আমরা আলোচনা করি, যে গ্রে ম্যাটারটা শুধুমাত্র কর্টেক্স অঞ্চলে অবস্থান করে থাকে, যেখানে একগুলো নিউরনের শুধুমাত্র কোষ দেহ অবস্থান করে, আর বাকি যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি ফাঁকা জায়গাগুলো যেগুলোকে মেডুলা অঞ্চল বলা হয়, এই মেডুলা অঞ্চলের মধ্যে কে অবস্থান করে থাকে? আমাদের একটা নিউরনের প্রলম্বিত অংশ যেটাকে একজন বলে থাকি, আর একজনের কালারটা কিছুটা সাদা প্রকৃতির হয় যেটাকে এই জন্য আমরা বলে থাকি হোয়াইট ম্যাটার। তো ঠিক আছে, এবার আমরা এই যে অগ্র মস্তিষ্কর কাজগুলো আমরা কিছুভাবে আলোচনা করব, একটু ছন্দের মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করব। সেই ছন্দটাকে যদি আমরা একটু এভাবে লিখে নিলে কিন্তু আমাদের বলার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। চিন্তা, বুদ্ধি, অনুভূতি ও পেশি শক্তি দিয়ে সব কিছু জয় করা সম্ভব। এই ছন্দটার মধ্যে দিয়ে আমরা সেরিব্লামের যে কাজগুলো আছে সে কাজগুলোকে মোটামুটিভাবে আমরা আয়ত্ত করে রাখতে পারবো এবং মনে রাখতে পারবো। সেটা হচ্ছে, আমি যদি একটু বলি তোমাদেরকে, ডিটেলস একটু ভেঙে দেই, তাহলে আমাদের চিন্তা করার যে শক্তি সেটা আমরা এখান থেকেই পেয়ে থাকি, এই অগ্র মস্তিষ্ক থেকে যে পেয়ে থাকি, এবং কোনো কিছু বুদ্ধি বা কোনো কিছু প্ল্যান করার জন্য যেটা আমাদের দরকার হয় সেটা আমাদের অগ্র মস্তিষ্কর সেরিব্লাম অংশটাকে সাহায্য করে। আবার আমরা বলি যে এখানে অনুভূতি বলতে আমাদের বিভিন্ন প্রকার টাচ, স্পর্শ বা যে অংশগুলো থাকে সেই অংশগুলো আমাদের এটাই অনুভূতি নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমরা দেখলাম যে চিন্তা করার ক্ষেত্রে আমাদের অগ্র মস্তিষ্ক সেরিব্লাম কাজ করে থাকে, কিছু বুদ্ধি করার ক্ষেত্রে অনুভূতি, স্পর্শ বা চাপ আঘাত এই ধরনের ক্ষেত্রে তারা স্পর্শ অনুভূতি সাহায্য করে। পেশি শক্তি, আমাদের পেশির মধ্যে যে শক্তি থাকে, স্বয়ংকৃত যে পেশিগুলো থাকে সেই পেশিগুলো নড়াচড়ার ক্ষেত্রে তারা সাহায্য করে থাকে। এবং শক্তির ক্ষেত্রে আমরা যদি বলি, চিন্তা শক্তি, উদ্ভাবনী শক্তি কাজ করে থাকে। এবং এই যে সব থেকে এখান থেকে আমাদের যে স্বয়ংকৃত স্নায়ুতন্ত্র আছে আমাদের শরীরের মধ্যে, সহজাত প্রবৃত্তিকে তারা নিয়ন্ত্রণ করে। পেশি সঞ্চালন, ঐচ্ছিক পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ করা, অনুভূতি গ্রহণ করা, বুদ্ধি এবং চিন্তা, এই ধরনের অংশগুলার যে আমাদের গুরুত্বপূর্ণ যে কাজগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে, যে সেরিব্লামের কাজগুলো কি, অথবা আমাদের যখন আমরা স্টাডি করার ক্ষেত্রে আমাদের কি হয় যে সেরিব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের কাজগুলোর মধ্যে আমাদের একটু অ্যামালগেট হওয়ার বা মিশ্রিত হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যদি একটু চেষ্টা করি যে ছন্দের মাধ্যমে এগুলোকে মনে রাখার, তাহলে একটার ডেফিনেশন, একটার কাজ একটার সঙ্গে অত সহজে মিলে যাবে না। আমরা শুধু এটা কীভাবে রাখবো, এবং এটা যদি আমি পয়েন্ট করে লিখি তাহলে কটা পয়েন্ট পাচ্ছি আমরা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা কাজ লিখে দিলেই পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট হবে, জ্ঞান এখান থেকে আমরা পেতে পারি। তো এবার আমরা এরপরে আলোচনা করব একটু থ্যালামাস নিয়ে যদি একটু আলোচনা করি, সেক্ষেত্রে একটু আমরা দেখব থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের কথাবার্তা শুরু করতে গিয়ে আমি একটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে, আমরা বাংলা সিনেমার মধ্যে অনেক সিনেমা দেখেছি। সিনেমার মধ্যে কী হয়, যখন আমরা খুব কষ্ট পাই বা কোনো কষ্টের কোনো দৃশ্য দেখি, তখন আমাদের সিনেমার মধ্যে কী করা হয়, এখানে হাত দেওয়া হয়। তার মানে কি, আমাদের কষ্টের স্থান বলতে অ্যাকচুয়ালি আমরা খুঁজে দেখি যে এটাই আমাদের কষ্ট পাওয়ার স্থান। অ্যাকচুয়ালি আমিও যখন পড়াশোনা করি নাই বা এই মস্তিষ্ক নিয়ে স্টাডি করি নাই, তখন আমি মনে করতাম যে মানুষের অ্যাকচুয়ালি কষ্ট এখানেই পায়। সম্পূর্ণ একেবারে ভুল ধারণা। আসলে মানুষের মন বা মনের কষ্ট পাওয়াটা একটা মানুষ, আমরা কী থেকে যে একটা চিন্তাভাবনা করি যে আমাদের হৃদয়টাকে আমরা এখানে মনে করি। আসলে হৃৎপিণ্ডটাকে কিছুটা লাভ আকৃতির মনে হয়, তো তাই আমরা হৃদয়টা এখানে অনুভব করি। আসলে হৃৎপিণ্ড আসলে আমাদের এই দুঃখ কষ্ট কিছু অনুভব করার মতো তার কোনো ক্ষমতাই নেই। আসলে তার ক্ষমতা এই যে আমাদের দুঃখ কষ্ট, আবেগ, ভালোবাসা, এই ধরনের যে অংশগুলো, এই অংশ দুটাকে নিয়ন্ত্রণ করে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। আর এই ভুলটা ভাঙলো আমার সেদিনেই, যেদিন আমি পড়াশোনা করলাম এবং বাংলা সিনেমার মধ্যে দেখলাম যে হয়তোবা দেখা যাচ্ছে যে একটা সিনেমার মধ্যে একটা নায়িকা শুনতে পাইলো যে তার নায়ক কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা কোনো শত্রু বুলেট দ্বারা আক্রান্ত হয়েছে, তখন তারা কিন্তু চিল্লায় ওঠে যে না করে চিল্লায় ওঠে। তখন আমি বুঝতে পারলাম তারা তো বুকের মধ্যে হাত দেয় নাই, তারা মাথার মধ্যে হাত দিছে।
তা মাথার মধ্যে হাত দেওয়ার অর্থ তারা কিন্তু এইভাবে হাতটা দেয়। আর এইভাবে যদি আমরা হাত দেই তাহলে আমরা বুঝতেই পারতেছি থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের মধ্যে হাত দেয়। তাহলে আমাদের বাংলাদেশের যে অ্যাক্টরস যেগুলো থাকে তারা কতটা শিক্ষিত, তারা কতটা জ্ঞানী, তাদের সিনেমা দেখলেই বোঝা যায়। তো ঠিক আছে, আবার এবার আমরা চলে যাব থ্যালামাস এবং হাইপোথ্যালামাস নিয়ে একটু স্টাডিতে যাই। তো থ্যালামাস নিয়ে যখন আমরা স্টাডি করব, অ্যাকচুয়ালি আমরা একটু ছবিটা এখানে দেখি। সেটা হচ্ছে আমাদের যে সেরিব্রামটা আমরা দেখলাম ঠিক তার নিচের দিকে অবস্থান করে এবং এরা দুইটা খণ্ডে বিভক্ত থাকে। এই খণ্ড দুটা আবার শ্রেণীতন্ত্র সূত্র দ্বারা পাশাপাশি যুক্ত থাকে, তাকে বলা হচ্ছে থ্যালামাস। এবং এই থ্যালামাসের গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা আমরা এখন একটু স্টাডি করব কিছুটা ছন্দের মাধ্যমে। ছন্দের মাধ্যমে স্টাডি করলে কি হয়, আমরা দেখো কোনো কিছু মুখস্থ করতেছি না কিন্তু থ্যালামাসটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত, আমরা দেখলাম সেরিব্রামের ঠিক নিচের দিকে তারা অবস্থান করতেছে এবং তারা অবশ্যই দুটো খণ্ড দ্বারা বিভক্ত এবং এই খণ্ডগুলো কি হচ্ছে কিছু যোজক স্নায়ুতন্তু দ্বারা তারা পাশাপাশি তারা কি থাকে, যুক্ত থাকে। আর এই থ্যালামাসের কথাগুলোকে যদি আবার আমরা কিছুটা ছন্দের মাধ্যমে উপস্থাপন করি তাহলে কেমন হয়, খুবই ভালো হয়। তাহলে একটু আমরা ছন্দ হিসেবে লিখি TPRESS, TPRESS। এটাকে যদি এখন এলাবোরেট করি, আমরা বর্ধিত করি, তাহলে কাজগুলো চলে আসবে। টিতে হচ্ছে টাচ, পিতে হচ্ছে পেইন, PRESS প্রেশার, আরতে হচ্ছে RELAYSTATION, ইতে হচ্ছে ইমোশন, ইনভিরনমেন্ট, এসতে হচ্ছে স্লিপ, SOCIALITY। TPRESS শব্দটা থেকে আমরা আমাদের যে থ্যালামাসটা আছে, থ্যালামাসের কাজের যে ধারাগুলো আছে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেটা হচ্ছে কি, টিতে টাচ মানে কোনো কিছু স্পর্শজনিত যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এখান থেকে পেতে পারি। পিতে হচ্ছে পেইন, কোনো আঘাতজনিত পেইন, সেটা আমার ফিজিক্যালি আঘাত হতে পারে, দুর্ঘটনার কারণে আঘাত হতে পারে, আবার কারো কাছে মেন্টালি যে আঘাতটা আমরা সেই মেন্টালি আঘাতটাও পেতে পারি, সেখান থেকে যে পেইন হবে সেটা আমরা পেতে পারি। প্রেশার, আমাদের শরীরের মধ্যে যে ব্লাড প্রেশার থাকে এই ব্লাড প্রেশারটাও কিন্তু আমরা এখান থেকেই বুঝতে পারি যে ব্লাড প্রেশারটা কীরকম থাকে, সেটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। পার্সোনালিটি, একটা মানুষের ব্যক্তিত্ব, সে আসলে কতটা ব্যক্তিত্ববান মানুষ, এটা অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করে থাকে আমাদের থ্যালামাস। তাহলে আমাদের থ্যালামাসকে যদি আমরা উন্নত করতে পারি তাহলে আমাদের কিন্তু ব্যক্তিগত যে পার্সোনালিটি সেটা এমনিতে উন্নত হয়ে যাবে। তাহলে আমাদের টার্গেট রাখতে হবে যে আমাদের আচার ব্যবহার এভরিথিং সব কিছু কিন্তু আমাদের যদি ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে আমাকে কাজ করতে হবে কি, আমার ব্রেনটাকে আগে প্রকৃত শিক্ষা দিতে হবে। আমার ব্রেন যদি ঠিক মতন কাজ করে তাহলে অ্যাকচুয়ালি আমিও ঠিক মতন কাজ করবো। তারপরের দিকে আমরা চলে যাই এখন রিলে স্টেশন। রিলে স্টেশনের কাজ কি আমরা জানি যে কোনো জায়গা থেকে তথ্য আমার কাছে নিয়ে আসা, সেই তথ্যটাকে আবার বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া। তার মানে আমাদের এই যে ব্রেন থেকে যে নিচের যে অংশটা থাকে, এখান থেকে নিচের অংশটা আমাদের শরীরে বিভিন্ন অংশ থেকে যে তথ্যগুলো সেখানে আসে, সেখান থেকে আমাদের কেন্দ্রীয় নার্ভাস সিস্টেমের সেরিব্রামের মধ্যে পৌঁছায় দেয়। আবার সেরিব্রাম থেকে কোনো তথ্য সেখানে আসে এবং সে আবার নিচের দিকে বিভিন্ন অর্গানগুলোর মধ্যে ছড়িয়ে দেয়। এই জন্য তাকে আবার আমরা কিসের সঙ্গে তুলনা করেছি, রিলে স্টেশনের সঙ্গে তুলনা করি। তারপর স্লিপ, আমাদের যে ঘুমের যে প্রবলেমটা হয়, অ্যাকচুয়ালি আমরা দেখি যে কেউ অনেক ঘুম পাড়তে পারে, আবার কেউ দেখা যাচ্ছে যে একটু কম ঘুমায়। এই ঘুমটার জন্য আবার কাজ করে থাকে আমাদের থ্যালামাস। এবং সোশিয়ালিটি, সামাজিকতা, আমি কতটা সামাজিক সেটাও নিয়ন্ত্রণ করে থাকে আমাদের থ্যালামাস। আসলে থ্যালামাসটা কত ছোট্ট এবং ক্ষুদ্র একটা অর্গান আমাদের বডির মধ্যে অবস্থান করে, এটা আমাদের ব্রেনের মধ্যে অবস্থান করে এবং তারা আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যেমন আমার ব্যক্তিত্ব এবং সামাজিকতা, যে দুইটার জন্য মানুষ আমাকে সমাজের মধ্যে সমাদৃত করে রাখবে এবং ভালো চোখে দেখবে, সেটা একমাত্র নিয়ন্ত্রণ করে থাকে কি, থ্যালামাস। এবার আমরা থ্যালামাসের পরে চলে যাব আমাদের যে আবার আলোচনার টপিকসটা, সেটা হচ্ছে কি হাইপোথ্যালামাসের মধ্যে। এই থ্যালামাসের পরে এই অংশটা হচ্ছে হাইপোথ্যালামাস এবং হাইপোথ্যালামাসের নিচের দিকেই আবার পিটুইটারি গ্ল্যান্ড, যেটাকে মাস্টার অফ গ্ল্যান্ড বলা হয়। এটা নিয়ে যখন আমরা হরমোন নিয়ে যখন আলোচনা করব তখন এই পিটুইটারি গ্ল্যান্ড নিয়ে বিশাল বড় স্টাডি আছে এবং এই পিটুইটারি গ্ল্যান্ডকে কেন আমরা মাস্টার অফ গ্ল্যান্ড বলে থাকতেছি সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো আবার আমরা এটাকে একটু সংজ্ঞায়িত যদি আমরা করতে যাই, সেই সংজ্ঞাটা কীভাবে করব, এবার আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে থ্যালামাসের নিচে থেকে হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসের নিচের একটা ছোট্ট একটা অংশ যেটা স্নায়ুতন্ত্রের একটা অংশ এবং যেটা ছোট বড় অনেকগুলো 12টি
অঞ্চল দ্বারা তৈরি। এই হাইপোথ্যালামাসটা ছোট বড় 12টি অঞ্চল দ্বারা তৈরি। এই 12টি যে অঞ্চলটা থাকবে, এই 12টি যে অঞ্চল, তো ছোট বড় 12টি অঞ্চল নিয়ে তৈরি এবং এই 12টি অঞ্চল বিভিন্নভাবে কাজ করে থাকে। আর এই স্নায়ুতন্ত্রর যে হাইপোথ্যালামাসটা আছে, এরও কাজগুলোকে আমরা একটু মনে রাখার জন্য আবার আমরা একটু টেকনিক ইউজ করব। সেই টেকনিকগুলো হচ্ছে কি, অভি ঘড়ি নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত, আমরা একটু লিখে ফেলি যে অভি ঘড়ি নিয়ে শীততাপ অভিঘড়ি নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় সিঁড়িতে উঠেছে। এই অংশটা থেকে আমরা হাইপোথ্যালামাসের কিছু কাজ আমরা ব্যাখ্যা করতে পারবো। অতে হচ্ছে অক্সিটোসিন, ভিতে হচ্ছে ভ্যাসোপ্রেসিন, ঘড়িতে হচ্ছে জীবতাত্ত্বিক ঘড়ি, শীততাপ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, আর আমাদের স্বয়ংকৃত স্নায়ুর কেন্দ্র হিসেবে কাজ করে থাকে। স্বয়ংকৃত স্নায়ু কেন্দ্র হিসেবে কাজ করে থাকে। তাহলে আমরা একটু ব্যাখ্যা করতে যাই। সেটা হচ্ছে অতে হচ্ছে অক্সিটোসিন, এক ধরনের হরমোন ক্ষরণের ক্ষেত্রে সাহায্য করে। ভিতে হচ্ছে ভ্যাসোপ্রেসিন, যেটাকে এর আরেকটা নাম আছে ADS, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এই অ্যান্টি ডায়াবেটিক হরমোন আমাদের শরীরে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাহায্য করে থাকে, আবার মূত্রের ঘনত্ব বৃদ্ধি এবং হ্রাসের ক্ষেত্রে সাহায্য করে থাকে। অক্সিটোসিন এই হরমোনটার কাজ হচ্ছে একটা মা যখন একটা কোনো সন্তানকে ভূমিষ্ঠ করার সময় হয়ে আসে আর কি, ডেলিভারি করার জন্য যে বার্থ পেইনটা শুরু হয়, এই শুরু হওয়ার ক্ষেত্রে এই অক্সিটোসিন হরমোনটা ক্ষরণ হয়, যার কারণে জরায়ুর প্রাচীর সংকুচিত হয় এবং বাচ্চাটা বাইরের দিকে বের হয়ে আসার জন্য একটা অংশ তৈরি হয়। এবং এই অক্সিটোসিন হরমোন ক্ষরণের কারণে মাতৃদুগ্ধের যে স্তন গ্রন্থিগুলো আছে সেখানে বিকশিত লাভ করে এবং সেখানে দুগ্ধ জমা হওয়া শুরু হয়। এবং এটাকে আবার একভাবে ভালোবাসা হরমোনও বলা হয়, কারণ এই হরমোনের অভাব যখন দেখা দেয় তখন অ্যাকচুয়ালি মানুষের মধ্যে একটা খিটখিটে একটা মেজাজ চলে আসে। আর এই হরমোন যদি মানুষের শরীরে প্রয়োগ করা হয় তখন তার খিটখিটে মেজাজটা, এই ধরনের স্বভাবটা তার থাকবে না। এবং আমরা আরেকটা বলতে পারি যে ছেলেদের তুলনায় মেয়েদের যেহেতু বাচ্চা প্রসবের সময় এই ধরনের যে হরমোনটা ক্ষরণ হয়, আমরা জানি যে একটা মহিলা মানুষ বা একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় তখন একটা জীবিত মানুষের 30টা হাড় ভাঙলে যেরকম কষ্ট অনুভব করতে হয়, একটা বাচ্চাকে নর্মালি জন্ম দেওয়ার সময় তাকে সে কষ্টটা অনুভব করতে হয়। যে মা এই ব্যথা থেকে বঞ্চিত, সে মা কখনোই তার বাচ্চার যে দুঃখ কষ্ট সে সেটা অনুভব করতে পারবে না, তার মধ্যে এটা একটা গ্যাপ চলে আসে। সে বাচ্চারা তার মায়ের দুঃখ কষ্ট সে কখনো অনুভব করতে পারবে না। এখানেও থেকে তাদের একটা মা এবং সন্তানের মধ্যে যে একটা গুড রিলেশন বা বিল্ড আপ যে হয়, এটা একটা তার মারাত্মক রকম একটা গ্যাপ তৈরি হয়। যে সকল সিজারিয়ান বাচ্চা পৃথিবীতে আসে তারা তাদের মায়ের সঙ্গে এই ধরনের একটা সম্পর্ক থেকে বঞ্চিত হয়, তার মা তার সন্তানের সঙ্গে এই ধরনের একটা সম্পর্ক থেকে বঞ্চিত হয়। আজকে ফ্যামিলিতে যে ছেলে মেয়েদের সঙ্গে ভালোবাসা কম হওয়ার পিছনে আমি মনে করি এটা এক ধরনের একটা কারণ, এটা একটা কারণ হয়ে আসছে, হয়তো বা বৈজ্ঞানিকভাবে পরবর্তীতে এটা নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করে ফেলবে। আর এই অক্সিটোসিন হরমোনটা এই জন্য নর্মালি একটা মা যখন একটা বাচ্চাকে জন্মগ্রহণ করে বা জন্ম দেয়, তখন পৃথিবীতে যখন বাচ্চাটা আসার পরেও মা এত কষ্ট অনুভব করার পরেও বাচ্চাটাকে কোলের মধ্যে তুলে নেয়, শুধুমাত্র কী কারণে? এই হরমোনের কারণে। আর যদি আমাদের পুরুষের মধ্যে আজকে যদি আমরা এত কষ্ট করে একটা বাচ্চাকে জন্ম নিতাম, জন্ম দেওয়ার পরেই কিন্তু আমরা সে বাচ্চাটাকে গলা টিপে মেরে ফেলতাম, কারণ আমাদের শরীরের মধ্যে এই অক্সিটোসিন হরমোন যদি না ক্ষরণ হইতো তাহলে এইরকম ঘটনা ঘটতে পারত। এবার আমরা চলে যাব জীবতাত্ত্বিক ঘড়ি। আমাদের দেহ কিন্তু একটা দারুণ একটা ঘড়ি। সে সকাল সন্ধ্যা অন্ধকার, আবার সকাল দুপুর রাত মধ্যরাত এগুলো বুঝতে পারে।
আর আমাদের শরীরের মধ্যে আমরা শুধুমাত্র কয়েকটা হরমোন নিয়ে অলরেডি স্টাডি করেছি, বিজ্ঞানীরা এই হরমোনগুলো সম্পর্কে জানেন। তবে আমাদের শরীরের মধ্যে হাজারো রকম হরমোন খরিত হয়, যেটা আমরা সমানে জানি না। আর এই আমাদের শরীরের মধ্যে আমাদের শরীর, এই যে আমাদের ষড় ঋতুর দেশ বলে থাকি, বিভিন্ন ঋতুতে যে তাপমাত্রা, টেম্পারেচার, ওয়েদারটা বিভিন্ন রকম হয়, এই ঋতুর সঙ্গে শরীরকে অ্যাডজাস্ট করার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের হাইপোথ্যালামাস। এবং তারপরে বলবো তাপ নিয়ন্ত্রণ। আমাদের শরীরের মধ্যে শীতকাল হলে কিভাবে তাপ নিয়ন্ত্রণ করতে হবে, আমরা দেখি না মাঝে মাঝে শীতকালে আমরা কিন্তু কেঁপে উঠি, আমরা কাঁপি, দাঁত আমাদের ঠক 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 করে, হাত পা কাঁপে। কেন কাঁপে? এই জন্য কাঁপে কারণ বাইরে যে টেম্পারেচার থাকে, যে শীত যে ওয়েদারটা থাকে, সেই ওয়েদারটাকে যদি আমার শরীরের হট ওয়েদার দিয়ে যদি তার সঙ্গে আমি যদি যুদ্ধ করি, ঢিসুম ঢিসুম করি, তাহলে আমার কী পরিমাণ শক্তি এনার্জি করার দরকার, সেটা আমার স্বাভাবিকভাবে আমার শরীর উৎপত্তি করতে পারতেছে না। তখন আমার শরীরটাকে কম্পনের মাধ্যমে আমি আমার কোষগুলোকে আমি কাজে লাগাই, ফলে কোষগুলো যখন কাজ করে তখন শরীরে আমাদের টেম্পারেচার তৈরি হয়। এইটা অধিক টেম্পারেচার সেই ঠান্ডার সঙ্গে যুদ্ধ করে, যার কারণে তখন শীতকালে আমাদের শরীরটা কেঁপে ওঠে। এবার আমরা চলে যাব স্বয়ংক্রিয় স্নায়ুর কেন্দ্র হিসেবে। আমরা বললাম যে স্নায়ুর মাধ্যমে আমাদের শরীরের সকল ধরনের কর্মকাণ্ডকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তবে আমরা কিছু কিছু অর্গান আছে যেগুলোর কর্মকাণ্ড আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না, যেমন হৃদস্পন্দন। আমি চাইলে কি হৃদস্পন্দনটাকে বন্ধ করতে পারবো? কখনোই না। এটা শুধুমাত্র স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে এটা সম্ভব হয়ে থাকে। এবার যদি বলি যে আমি আজকে আমার পরিপাকতন্ত্রটাকে নিয়ন্ত্রণ করব, এই পরিপাকতন্ত্র তুই আজকে থেকে কম করে খাবি, এই তুই ধীরে ধীরে হজম করবি, আজকে আমি সকালবেলা অল্প খাইছি, তুই ধীরে ধীরে হজম করবি যেন বিকালের দিকে আমাকে খিদা লাগে, এটা কখনোই সম্ভব না। কারণ এই ধরনের কিছু অর্গান আমাদের আছে, যেমন রেচনতন্ত্র, এই ধরনের অর্গানগুলো যেগুলো আছে, যেগুলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে ধারাবাহিকভাবে তারা নিজে নিজে নিয়ন্ত্রণ করতেছে। এবার আমাদের শ্বসনতন্ত্র একটা তন্ত্র আছে, যে তন্ত্রটাকে মোটামুটি আমরা বা রেচনতন্ত্রের ইউরিনেশনের সময়, ইউরিন ত্যাগ করার সময় বা ইউরিনটাকে ধরে রাখার ক্ষেত্রে আমাদের কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের পাশাপাশি আমাদের যে নিজস্ব যে স্নায়ুতন্ত্রটা থাকে সেটার মাধ্যমেও কিন্তু আমরা সেটাকে, বা ভলেন্টারি যে স্নায়ুতন্ত্রটা থাকে তার মাধ্যমেও কিন্তু আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি। শ্বসনতন্ত্রকেও আমরা চাইলে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি, আবার চাইলে কিন্তু আমরা বন্ধ করতে পারি। এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলতে আমাদের শরীরের মধ্যে যে অর্গানগুলো আছে যেগুলো নিজে নিজেই চলাচল করে, সে সকল অর্গানগুলোকে যেমন আমরা যদি ঘুম যাই, তো ঘুম গেলে আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ অর্গান থাকে যেগুলো কিন্তু কাজ করতেই থাকে। তো আমি যদি ঘুম যাইতাম আর এই আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যদি আমাদের হেল্প না করতো, তাহলে কিন্তু আমাদের পক্ষে আমাদের অর্গানগুলো কাজ করতো না, আমরা কিন্তু ঘুমের মধ্যে মারা যেতাম। তা সেই ক্ষেত্রে আমাদের হাইপোথ্যালামাস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এভাবে আমাদের মস্তিষ্ক অ্যাকচুয়ালি প্রত্যেকটা পার্ট আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানের পরিধি দিয়ে তোমাদেরকে আজকে যে মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রটা নিয়ে আলোচনা করলাম, তার কিছু অংশ শুধুমাত্র মস্তিষ্কটা নিয়ে আলোচনা করছি, এবং এরপরে আমরা পশ্চাৎ মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্কর গঠনটা তোমাদের বইয়ের মধ্যে ভালোভাবে আলোচনা করা নাই। আমি চেষ্টা করব তোমাদের মধ্যে এই মধ্য মস্তিষ্কটাকে ফাইন্ড আউট করে তোমাদের এটা নিয়ে একটু আলোচনা করার, এবং পশ্চাৎ মস্তিষ্ক নিয়ে আলোচনা করব। তারপর আমরা যে প্রান্তীয় যে স্নায়ুগুলো আমাদের তৈরি হলো 12 জোড়া স্নায়ুতন্ত্র, আমাদের এই বইয়ের মধ্যে এই 12 জোড়া স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করা আছে, আবার আমরা এগুলাকে নিয়ে একটু আলোচনা করব। তো আজকে আমার আলোচনা এখানে শেষ। আগামী দিন আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তৃতীয় পর্বের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ঘরের মধ্যে থাকবা। যদি তোমরা ঘরের মধ্যে থাকো এবং ভালো থাকো, এবং অবশ্যই মাস্ক পরিধান করবা, একটু বাইরে গেলে মাস্ক পরিধান করবা, কারণ তোমরা জানো, তোমরা সবাই আমরা জানি যে মাস্ক পরিধান করে যদি আমরা যাই তাহলে 95% আমরা করোনা থেকে রোগ থেকে আমরা নিজেকে সেভ করতে পারবো। তো আমি যেহেতু এখানে আসছি, হয়তো তোমরা বলতেছো স্যারের মুখে তো মাস্ক নাই, আমি মাস্কটা খুলে রেখে আমি তোমাদের সঙ্গে ক্লাসটা নিলাম। মুখে মাস্ক থাকলে তো ক্লাস নিতে একটু সমস্যা হইতো। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই। আমরা যদি ঘরে থাকি তাহলে করোনা বাইরে থাকবে। আমার জন্য দোয়া করবা, আমার ফ্যামিলির জন্য দোয়া করবা। আমি তোমাদের সবার জন্য দোয়া করি, সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।